ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ক্লাস আমি প্রোভাইড করে দিচ্ছি, সমস্ত টেক্সট এক্সপ্লেন করে দিচ্ছি টোটালি ফ্রি অফ কস্টে। তোমরা সকলেই জানো যারা রেগুলার রয়েছে তোমার ক্লাস ফলো করছো বা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে রয়েছে। তোমাদেরকে আমি এটাও বলেছিলাম যে তোমাদের রেগুলার রয়েছে তোমাদের যে সমস্ত নোটস রয়েছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে যেগুলো তোমরা চাইলে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারো। ক্লাস শেষে কোনো রকম কোয়ারিজ তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস তোমাদের দ্য গার্ডেন পার্টি। অ্যাকচুয়ালি এটা তোমাদের ফার্স্ট স্টোরি বা টেক্সট বলতে হবে, বাট আমি তোমাদের যেহেতু র্যাপিড রিডার থেকে কিছু টেক্সট আমি কমপ্লিট করে দিয়েছি অলরেডি, সেটা কমপ্লিট করে আমি এটা শুরু করছি। তো কোনো সমস্যা নেই, যারা রেগুলার হয়তো ফলো করছো তোমাদের ক্লাস তোমার রেগুলার হয়তো পেয়ে যাবে। তো আজকে এই ফার্স্ট পার্ট আমরা একটু লেখক পরিচিতি বা লেখিকা পরিচিতি সম্পর্কে জানবো, এবং এর পাশাপাশি আমরা ক্যারেক্টারাইজ যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেবো, এবং পাবলিশ ডেট এসবগুলো আমরা দেখে নিয়ে তারপরে যাবো। তো সেই কারণে আমরা হয়তো আছে প্রথম ক্লাস আমরা বেশি হয়তো পড়তে পারবো না, বাট আমরা পরের পার্টে আমরা অনেকটাই কভার করবো একসঙ্গে। ওকে, যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো একটু অবশ্যই দেখে নিও। তো দেখো, ফার্স্ট অফ অল এই যে গার্ডেন পার্টি, এখানে তোমাদের টেক্সট রয়েছে। এখানে আমাদের যেটা পাবলিশ হচ্ছে, ভালো করে খেয়াল রাখবে। তো এই যে পাবলিশড কার লেখা তোমরা দেখতে পাচ্ছ, ক্যাথরিন ম্যানসফিল্ড লেখা। এনার যে ডেট অফ বার্থ একটু খেয়াল রাখবে, 1888 উনি জন্মগ্রহণ করছেন, এবং 1923 উনি মারা যাচ্ছেন। তো মাত্র কয়েকটা ইয়ার্স তোমরা দেখতে পাচ্ছ। তো এর মধ্যে থেকেই ওনার যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট স্টোরি বা ফেমাস শর্ট স্টোরিগুলো রয়েছে, দ্য গার্ডেন পার্টি তার মধ্যে একটা রয়েছে ফেমাস এর মধ্যে। সো গার্ডেন পার্টি রয়েছে, এর পাশাপাশি তোমার দ্য ডলস হাউস রয়েছে, দ্য ডলস হাউস রয়েছে, অ্যানাদার ফেমাস শর্ট স্টোরি। এর পাশাপাশি তোমাদের রয়েছে তোমার বিলিস রয়েছে। তো এগুলো ওনার যে ফেমাস রাইটিং সেগুলো রয়েছে এখানে। এরপর আমরা জাস্ট এই যে আমাদের যে স্টোরি রয়েছে, স্টোরিতে আমরা দেখে নিচ্ছি। এখানে স্টোরিতে যে বিষয়টা, উনি জন্মগ্রহণ করছেন নিউজিল্যান্ডে। 1888 উনি নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করছেন, এবং উনি যখন মারা যাচ্ছেন উনি তখন কিন্তু ছিলেন ফ্রান্সে। জাস্ট এইটুকু আমাদের প্রয়োজন নেই এখানে, আমাদের যেহেতু আমাদের এমসিকিউ প্যাটার্ন থাকবে না, তো জাস্ট এটুকু জানলেই হবে। এবার আমাদের টেক্সট যেটা রয়েছে, দ্য গার্ডেন পার্টি বিষয়টা একটা বলে রাখি। এটা বায়োগ্রাফিক্যাল যে ক্যারেক্টার, অটোবায়োগ্রাফিক্যাল ক্যারেক্টার কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছে। তবু আমরা এখানে শর্ট স্টোরি আকারেই দেখব, বাট এটা অটোবায়োগ্রাফিক্যাল যে ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো কিন্তু রাইটিংয়ের মধ্য দিয়ে কিন্তু প্রভাবিত হয়েছে। সেটা আমরা একটু জেনেছি আমরা, বা জানবো যখন পড়বো টেক্সটটা। আমরা যখন কমপ্লিট করবো তখন আরও ডিটেলসে আমরা সেগুলো বুঝতে পারবো, তোমাদের সুবিধা হবে সেটা তোমাদের বোঝাতে, কারণ এখন তোমরা অতটা বুঝতে পারবে না শুরুতে। তবু ক্যারেক্টারগুলো অ্যানালাইজ করলে একটু বুঝতে পারবে। তারপরে দেখো, এই যে টেক্সটটা রয়েছে এটা কিন্তু প্রথম পাবলিশড হচ্ছে 3টে খণ্ডে পাবলিশড হচ্ছে। সো একটুখানি দেখে নাও, প্রথম যেটা পাবলিশড হচ্ছে দেখো 1922 সালে যখন ফার্স্ট পাবলিশড হচ্ছে, 3টে খণ্ডে কিন্তু পাবলিশ হচ্ছে, যে একসঙ্গে যে পাবলিশ হয়ে গেছে তা নয়, 3টে খণ্ডে পাবলিশড হয়েছিল। 3 পার্ট ওকে, 3 পার্টসে কিন্তু এটা পাবলিশড হয়েছিল। 1922 পাবলিশড হয়েছিল। ফার্স্ট, ফোর্থ অ্যান্ড 11th ফেব্রুয়ারিতে প্রথম পাবলিশড হয়, ঠিক আছে। 1st and 11th ফেব্রুয়ারিতে প্রথম দুটো পাবলিশড হচ্ছে। তারপরে যে 18ই ফেব্রুয়ারি 3 নম্বর পার্টটা পাবলিশড হচ্ছে, ঠিক আছে। 1922 সালে ফার্স্ট পাবলিশ হচ্ছে, এটা খেয়াল রাখবে, আর কিছু প্রয়োজন নেই। এবং এর পরবর্তীকালে যে 3টে একত্রিত হয়ে একসঙ্গে পাবলিশ করা হচ্ছে, তখন কিন্তু যে নামটা থাকছে সেটা থাকছে দ্য গার্ডেন পার্টি অ্যান্ড আদার্স, সেখানে কিন্তু এটা পাবলিশড হচ্ছে। এই ছিল। এবং এখানে যে সমস্ত যে ক্যারেক্টার, এটা কিন্তু এই যে ন্যারেটিভ যেটা রয়েছে, তো অবশ্যই খেয়াল রাখবে, এটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিংয়ের মতো ইনফ্লুয়েন্স হলেও এটা কিন্তু থার্ড পার্সন যে ন্যারেটিভ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, থার্ড পার্সন। ওকে, যে ন্যারেটিভটা বর্ণনাটা হচ্ছে কিন্তু থার্ড পার্সন। আমরা জানি অটোবায়োগ্রাফিক্যাল রাইটিংয়ে কী হয়, ফার্স্ট পার্সন ন্যারেটিভ হয়। অটোবায়োগ্রাফিক্যাল রাইটিংয়ের উপরে বেস করে থাকলে সেখানে ফার্স্ট পার্সন ন্যারেটিভ আই দিয়ে সব লেখা হয়, বাট এখানে যেহেতু থার্ড পার্সন ন্যারেটিভ আছে, জাস্ট এটুকু তোমার খেয়াল রাখবে, অটোবায়োগ্রাফিক্যাল সেটা কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছে, সেই দ্বারা কিন্তু এটা হচ্ছে, এটুকুই। এবার আমরা চলে আসি ক্যারেক্টার। দেখো, আমরা এই যে বিষয়টা, একটা আভিজাত ফ্যামিলি, একটা ধনী রিচ ফ্যামিলি বলতে পারো। তো সেই পরিবারে একটা পার্টি হবে, গার্ডেন পার্টি। তো সেই পার্টির মুহূর্তটা কেমন থাকবে, বা কী করতে, বা কীভাবে তারা অ্যারেঞ্জ করছে, এবং সেই সময় যে পার্টিটা চলছে এবং মানুষজন আসবে, পরবর্তী সময় ঘটনা ঘটবে,
কি ঘটতে চলে সব কিছু আমরা দেখবো। তো ফার্স্ট অফ অল যে ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি মিস্টার সাইডান আর মিসেস সাইডান। সো মিস্টার সাইডান হচ্ছে খুব বিজি ব্যক্তি, এতটাই ব্যস্ত, এতটাই কাজে ব্যস্ত থাকেন যে পার্টির দিনেও যে ওনার ফাঁকা আছে এমন নয়, পার্টির দিনেও ওনাকে কিন্তু কাজে যেতে হবে, এতটাই উনি ব্যস্ত। মিসেস সাইডান ধনী খুবই, এবং তোমরা জানো ওনার ওয়াইফ, মিস্টার সাইডানের ওয়াইফ মিসেস সাইডান। মিসেস সাইডান কেমন, তিনি শো আপ করতে ভালোবাসেন, উনি যে ধনী, ওনার যে সমস্ত হাই ফ্যামিলি সেটা শো আপ করতে ভালোবাসেন। এনাদের 4 জন আমরা দেখতে পাচ্ছি সন্তান রয়েছে, ওকে, লরা, লরি, মেক আর জোস, ঠিক আছে। তো এখানে মেন যে ক্যারেক্টার আমাদের এই যে টেক্সটার মেন ক্যারেক্টার সেটা হচ্ছে লরা। লরা হচ্ছে মেন ক্যারেক্টার, এবং লরার চিন্তাভাবনা যেমন, ওনার যে লরার যে লরি যেটা এটা হচ্ছে ব্রাদার, তারও চিন্তাভাবনা ঠিক সেম রকম। আর মেক আর জোস এরা রয়েছে আর 2 জন। এইবার আমরা চলে আসি, আমরা সেখানে দেখব লরা তার একটা ফ্রেন্ডকে ইনভাইট করে আর কি, যে গার্ডেন পার্টি, সেখানে তার নাম হচ্ছে কিটি মেটল্যান্ড, এটা তার ফ্রেন্ড, এটা ইনভাইটেড থাকবে পার্টিতে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি স্যাডি আর হান্স। স্যাডি হান্ট 2 জন আছে। স্যাডি হচ্ছে মেড সার্ভেন্ট, মানে ফিমেল সার্ভেন্ট বাড়ির, আর হ্যান্স হচ্ছে মেল সার্ভেন্ট। আর এর পাশাপাশি যখন আমরা দেখব পাশের যে ফ্যামিলি একটা রয়েছে মিস্টার স্কট। মিস্টার স্কটের যে একটা ওয়ার্কিং ক্লাস নেইবার, মানে যারা শ্রমিক শ্রেণীর হয়, সেই সমস্ত শ্রমিক শ্রেণী, মানে গরিব বেশি মধ্যবিত্ত পরিবারে বিলং করছে। এনারা প্রতিবেশী, কাদের প্রতিবেশী? সাইডানদেরই প্রতিবেশী। তিনি মারা যান অ্যাক্সিডেন্টালি, তার ফলে সেই পার্টির দিনই, যেদিন পার্টি হবে সেদিনই মারা যান, পার্টির দিনই। আর এম স্কট হচ্ছে এই মিস্টার স্কটের ওয়াইফ, আর এম এস সিস্টার রয়েছে, এটা ক্যারেক্টার। আর আমরা দেখি মাইনর ক্যারেক্টার যদি দেখি, যিনি রান্না করছে, কুক আছে, ওয়ার্কম্যান, ফ্লোরিস্ট রয়েছে যারা রয়েছে, আর গডভার্সম্যান। তাহলে এইগুলো হচ্ছে তোমার টোটাল এই আমাদের যে আজকে টেক্সট তার ক্যারেক্টার। অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডেল। তো বিষয়টা যেহেতু তারা একটা পার্টির অ্যারেঞ্জ করছে, সকলে মিলে একটা আনন্দ হবে, তো সেই মুহূর্তে যখন তাদের সেই দিনটা যে ওয়েদার আবহাওয়াটা যদি খারাপ থাকে, তাহলে সেই পার্টিটাই মাটি হয়ে যাবে। তো সেই যে আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডেল, তাহলে যে ওয়েদার যেটা আবহাওয়া যেটা বলো সেটা কেমন ছিল, খুবই মনোরম। এখানে আইডেল মানে কি? এখানে আইডেল মানে হচ্ছে মনোরম, খুবই আদর্শ বা মনোরম ছিল। দে কুড নট হ্যাভ হ্যাড আ মোর পারফেক্ট ডে ফর এ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার ইট। দেখো, দে কুড নট হ্যাভ, এই গার্ডেন পার্টি যে তারা আয়োজন করেছে, তাহলে দে কুড নট হ্যাভ হ্যাড আ মোর পারফেক্ট ডে। এই যে পারফেক্ট বলতে সঠিক, এই এমন একটা দিন, এত সুন্দর মনোরম একটা দিন এই গার্ডেন পার্টির জন্য কুড নট হ্যাভ হ্যাড, তারা পাবে না ফর দ্য গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার ইট। যদি তারা, যেহেতু দেখো বড়লোকের ব্যাপার, সব কিছু তারা অ্যাডজাস্টমেন্ট করতে পারে, তো যদি তারা এরকম একটা দিন অর্ডারও করে তারা কোনো কিছু, তবুও কিন্তু এমন একটা দিন পাবে না। উইন্ডলেস ওয়ার্ম দ্য স্কাই উইথআউট আ ক্লাউড। কেমন এই দিনটায় দেখো, বাতাস তেমন নেই, বাতাস কম বইছে, উইন্ডলেস বাতাসহীন, ওয়ার্ম উষ্ণ, হালকা উষ্ণ রয়েছে, স্কাই উইথআউট ক্লাউড আকাশে কোনো মেঘ নেই, অনলি দ্য ব্লু ওয়াজ ভেল উইথ আ হেজ অফ আ লাইট গোল্ড অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার। সো দেখো, অনলি শুধুমাত্র দ্য ব্লু ওয়াজ ভেল মানে আবৃত থাকা, কিসে আবৃত রয়েছে? উইথ দ্য হেজ বলতে এখানে রোদের যে হালকা যে আভা, যেটা হেজ মানে আভা মানে হালকা আভা যেটা রয়েছে, কিসের? দ্য লাইট গোল্ড বলতে সূর্যের আলোটাকে আমরা গোল্ড কালার বলি, তাই সূর্যের যে হালকা আলো, সেই হালকা আলোর আভাস রয়েছে, যেটা বলছি আমরা মৃদু উষ্ণ রয়েছে। অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, এবং যেন মনে হচ্ছে ইট ইজ সামটাইমস ইন আর্লি, মানে এই যে সময়টা এখন এমন একটা পরিবেশ, মনে হচ্ছে এই সময়টা আমরা কখন দেখতে পাই? যে গ্রীষ্মকাল যখন আসে, গ্রীষ্মকালের আগে মুহূর্তে আমরা এটা দেখতে পাই, আর্লি সামার, সেটা যেন আমরা এখানে দেখতে পাচ্ছি। গ্রীষ্মকালের সেই সামারের মতো, সামারটা যেমন হয়, সামারের সেই সময়ের যে সূর্য থাকে যেমন, ঠিক সেই রকম লাগছে। The gardener had been up since dawn
mowing the lawns and sweeping them until the grass and the dark flat roastes where the daisy plant had been seems to shine. দেখো দ্য গার্ডেনার যারা মালি আছেন আর কি, হ্যাড বিন বলতে কেন ওয়ার্ক করছে, কাজ করছিল, সিন্স থেকে, ডন মানে ভোরে থেকে কাজ করছিল, মোয়িং তারা ঘাস কাটছিল, দ্য লন তারপরে তারা উঠোন আর কি, লন মিনস উঠোন, তারা উঠোনে কী করছিল, লনে আর কি তারা ঘাস ছেটে ফেলছিল, মানে যেখানে আর কি পার্টিটা হবে সেই জায়গায় গাছটা তারা ছেটে ফেলছিল, কেটে ফেলছিল, কাটছিল, সুইপিং সেগুলোকে আবার সরিয়ে দিচ্ছিল ঝাড় দিয়ে, আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট, যতক্ষণ না পর্যন্ত ঘাস এবং যে ডার্ক ফ্ল্যাট বলতে আমার এখানে ওই যে ওপরে অংশ আর কি, যে সমতল অংশ যেটা বলা হয় সেইটাকে, রোস্টেস গোলাপ পাতাগুলো যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, পুরো সব কিছু ক্লিন হয়ে যাচ্ছে, যে আবরণটা পড়ে যাচ্ছে সেটা যদি ক্লিয়ার হয়ে যাচ্ছে, হোয়ার দ্য ডেসি প্লান্ট হ্যাভ বিন সিমস টু শাইন, যতক্ষণ সেই ডেসি ফুলগুলো হ্যাড বিন সিমস টু শাইন, যতক্ষণ শাইন সেগুলো উজ্জ্বল হয়ে উঠবে, সিমস মানে মনে হওয়া, তাহলে যতক্ষণ না পর্যন্ত সেগুলো উজ্জ্বল দেখাবে ততক্ষণ পর্যন্ত, বা যতক্ষণ সেটা পরিষ্কার পরিচ্ছন্ন না হবে ততক্ষণ সেটাই কিন্তু তারা কেটে যাচ্ছে, পরিষ্কার করে যাচ্ছে, কেটে যাচ্ছে, একদম পুরো ফ্রেশ জায়গায় রাখার জন্য অ্যাকচুয়ালি। অ্যাজ ফর দ্য রোজেস ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্টুড দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেস পিপুল অ্যাট দ্য গার্ডেন পার্টিস। দেখো অ্যাজ ফর দ্য রোজেস, এইবার যদি আমরা এই গোলাপের কথা বলতে গেলে অ্যাজ ফর দ্য রোজেস, গোলাপের কথা যদি আমরা বলতে চাই, এটা যদি মনে রাখবে, অ্যাজ ফর দ্য রোজেস ইউ কুড নট, দেখো কুড নট হেল্প এর পরিবর্তে আমরা কিন্তু মাস্ট বলতে পারি, কি বলতে পারি, মাস্ট, মানে ইউ মাস্ট ফিলিং হবে না, ফিল, ঠিক আছে, তাহলে ইউ মাস্ট ফিল, তুমি অবশ্যই অনুভব করতে হবে, তার মানে কি তুমি অনুভব না করে পারবে না, ঠিক আছে, মানেটা হচ্ছে এই নেগেটিভ অর্থ হলে তুমি অনুভব না করে পারবে না, আর হ্যাবাচক বললে তুমি অবশ্যই অনুভব করবে, যা দে আন্ডারস্টুড, তারা বলতে এখানে যারা পার্টির অ্যারেঞ্জমেন্ট করছে তারা আন্ডারস্টুড, তারা বুঝেছিল যে দ্য রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার, গোলাপগুলি হয় শুধুমাত্র সেই ফুল, দ্যাট ইমপ্রেস যেটা কিনা মুগ্ধ করে কাদেরকে, পিপুলদেরকে অ্যাট গার্ডেন পার্টিস, এই যে গার্ডেন পার্টি যেটা আয়োজন করা হচ্ছে সেখানে এই গোলাপগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কেন, এই বাগানটাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কেন, যাতে ফুলগুলো ফুটে ওঠে, চকচক করে, দূর থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু সেই গোলাপ ফুল দ্বারা আকৃষ্ট হতে পারে, সেই কারণে। তাহলে বলছে ইউ কুড নট হেল্প ফিলিং, তুমিও কিন্তু মানে অনুভব না করে তুমি থাকতে পারবে না, যেটা তারা বুঝেছিল যে শুধুমাত্র এই গোলাপ ফুলটাই সমস্ত মানুষকে মুগ্ধ করতে পারে, দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং, এবং শুধুমাত্র এই ফুলগুলোর কথাই বলা হচ্ছে, গোলাপ ফুল এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং, যেটা সার্টেন মানে নির্দিষ্ট, অফ নোয়িং মানে জানতো, প্রত্যেক মানুষের কাছে সেটা জানা, প্রত্যেক মানুষের সেটা বোধগম্য যে গোলাপই হচ্ছে একমাত্র ফুল যা কিন্তু মানুষকে আকৃষ্ট করবে, মুগ্ধ করবে, সেটা তুমিও জানো, আমিও জানি, সকলে জানি, এবং সেটা তুমি কখনো অস্বীকার করতে পারবে না, বা তুমি সেটা কখনো অনুভব না করে বুঝতে পারবে না, বা অনুভব তোমাকে করতেই হবে, you must feel it. 100, yes, literally 100 had come out in a single night, that garden bushes bowed down as though they had been visited by archangel, okay, 100 শত, 100 মানে শতাধিক, 100, ইয়েস, হ্যাঁ, লিটারালি আক্ষরিকভাবে 100, আমরা দেখতে পাচ্ছি শতাধিক কেম আউট, ফুটেছিল, কেম আউট বলতে না ফুটে ওঠা, ইন আ সিঙ্গেল নাইট, এক রাতে, সেই রাতে শতাধিক গোলাপ ফুটেছিল, দ্য গ্রিন বুশেস, সবুজ যে সমস্ত ঝোপগুলো ছিল, সেই সমস্ত সবুজ গাছের যে ঝোপগুলো ছিল সেগুলো কি করছে, বো ডাউন, তারা নত হয়ে তাকে কি করছে, শ্রদ্ধা জানাচ্ছে, কাকে, গোলাপকে, অ্যাজ দো, যেন, দে বলতে এখানে রোজের কথা বলা হচ্ছে, দে হ্যাজ বিন ভিজিটেড বাই আর্ক্যাঞ্জেল, যেন স্বর্গীয় যে আর্ক্যাঞ্জেল বলতে দেবদূত, যেন মনে হচ্ছে তাদের পরিদর্শনে এসেছেন আর্ক্যাঞ্জেল, এখানে আর্ক্যাঞ্জেল বলতে, দে বলতে এই গ্রিন বুশেসের কথা বলা হচ্ছে, রোজ নয়, গ্রিন বুশেসের কথা বলা হচ্ছে, আর আর্ক্যাঞ্জেল বলতে এখানে তোমার গোলাপগুলোর কথা বলা হচ্ছে, ঠিক আছে।
তাহলে এখানে কি বলছে, শতাধিক গোলাপ হ্যাড কাম আউট ইন আ সিঙ্গেল নাইট, এক রাতের মধ্যে যেন শতাধিক গোলাপ সেখানে ফুটেছিল, এবং সেই আক্ষরিক অর্থে যেন শতাধিক অর্থে, এবং সবুজ গাছের যে ঝোপগুলি ছিল তারা মাথা নিচু করে তাদের শ্রদ্ধা জানাচ্ছে যেন স্বর্গীয় দেবদূতরা তাদের পরিদর্শনে এসেছেন। ক্লিয়ার? তারপরে দেখো, ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কুই। মার্কুই মানে তাবু, তাবু খাটানোর জন্য, তাবু টাঙানোর জন্য যে সমস্ত লোকগুলো আসবে, তাহলে ব্রেকফাস্ট বলতে সকালে খাবার যা প্রাতরাশ, ওয়াজ নট ইয়েট ওভার, তখনও পর্যন্ত সকালে যে খাবার সেটা হয়নি, বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কুই, তাহলে এই সকালের খাবার শেষ হওয়ার আগেই সেই সমস্ত মানুষ যারা এই তাবু খাটাবে, তাবু টাঙাতে তারা হাজির হয়ে গেছিল। হোয়ার ডিড ইউ ওয়ান্ট দ্য মার্কুই পুট মাদার? এ তখন মাকে জিজ্ঞাসা করছে, মা আমরা হোয়ার ডু ইউ ওয়ান্ট, তুমি কোথায় চাও এই মার্কুইট তাবুটাকে, তুমি কোথায় টাঙাতে চাও? মাকে জিজ্ঞাসা করছো হোয়ার ডু ইউ ওয়ান্ট, তুমি কোথায় চাও টাঙাতে এই মার্কুইটাকে। পুট মানে টাঙানো বা খাটানোর জন্য, কোথায় খাটানো মাকে জিজ্ঞাসা করছে। তো মা ন্যাচারালি বলছে, মাই ডিয়ার চাইল্ড, ইট ইজ নো ইউজ আস্কিং মি, বলছে মাই ডিয়ার চাইল্ড, দেখো বাচ্চা, ইট ইজ নো ইউজ, নো ইউজ বলতে লাভ নেই, আস্কিং মি জিজ্ঞাসা করা আমাকে, আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। আই অ্যাম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার। দেখো আমি ডিটারমাইন্ড মানে কি, তোমার ওই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া কোনো কিছু বা সিদ্ধান্ত হওয়া, এখানে সিদ্ধান্ত উপনীত হওয়া, যে আমি সিদ্ধান্ত করেছি টু লিভ এভরিথিং, সব কিছু ছেড়ে দেবো, টু ইউ তোমাদের কাছে, চিলড্রেন তোমাদের কাছে এবছরে সব কিছু ছেড়ে দেবো, দিস ইয়ার এই বছরে, ফরগেট আই অ্যাম ইউর মাদার, ভুলে যাও যে আমি তোমাদের মা, ট্রিট মি অ্যাজ আ অনারেবল গেস্ট, আমাকে সম্মান দাও, ট্রিট আমাকে তোমরা দেখো কী হিসাবে বা মনে করো, ট্রিট মানে মনে করা, অনারেবল মানে সম্মানীয়, গেস্ট একটা সম্মানীয় অতিথি হিসাবে তোমরা আমাকে মনে করতে পারো, বা আমার সঙ্গে তোমরা সেরকমভাবে আচরণ করতে পারো একজন সম্মানীয় গেস্ট হিসাবে, আমি তোমাদের মা নই, আজকে এটা ভুলে যাও, সমস্ত দায়িত্ব তোমাদের। এবার এমতো অবস্থায় আরও দুজন রয়েছে, মেঘ রয়েছে, জোস রয়েছে। মেঘ দেখো, বাট মেঘ, মা বলে দিচ্ছে, মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য ম্যান, মেঘ কিন্তু মেঘ কুড নট পসিবলি, সম্ভবত পসিবলি গো যেতে পারবে না, অ্যান্ড সুপারভাইজ মানে দেখাশুনো করা, লোকজনকে দেখাশুনো করতে পারবে না। কারণটা কি? সি হ্যাড ওয়াশড হার হেয়ার, সে তার ওয়াশ হার হেয়ার, চুল ধুয়েছে, ঠিক আছে, সে চুল ধুয়েছে। কখন চুল ধুয়েছিল বিফোর ব্রেকফাস্ট, সকালে যে খাওয়া প্রাতরাশ তার আগেই সে চুল ধুয়েছিল, সেই কারণে যেতে পারবে না। সি স্যাট ড্রিঙ্কিং হার কফি ইন দ্য গ্রিন টার্বান উইথ আ ডার্ক ওয়েট কাল স্টাম্পড অন ইচ চেক, কারণ সে চুল ধুয়েছিল এবং পাশাপাশি স্যাট ড্রিঙ্কিং, সে বসে বসে ড্রিঙ্কিং পান করছিল, হার কফি, তার কফি পান করছিল, তার মাথায় গ্রিন টার্বান, সবুজ যে পাকড়ি করা আছে, টার্বান মানে তো পাকড়ি অ্যাকচুয়ালি, বাট এখানে তোয়ালি অর্থে, সে মাথায় কি সবুজ রঙের তোয়ালি জড়িয়ে আছে, উইথ আর ডার্ক ওয়েট, ডার্ক মানে কালো, ওয়েট মানে ভিজে, আর কালো মানে কোচকানো, তার সে কালো কোচকানো চুলটাকে জড়িয়ে রেখেছিল, এবং স্টাম্পসটা পড়েছিল কোথায়? অন হিজ চিক, তার গালের ওপরে পড়েছিল, ঠিক আছে। আর জোশ দ্য বাটারফ্লাই অলওয়েজ কেম ডাউন ইন আ সিল্ক পেটিকোট অ্যান্ড আ কিমোনো জ্যাকেট, তাহলে এখানে জোস যাকে বাটারফ্লাই, অলওয়েজ প্রজাপতির মতো দেখতে থাকে, কম্পেয়ার করছে প্রজাপতির সাথে, প্রজাপতির মতো সর্বদা সে কী করে থাকে, সর্বদা পরিধান করে থাকে, সিল্কের পোশাক পরিধান করছে, সিল্কের যে পেটিকোট সেটা পরে থাকে রয়েছে, এবং এই মুহূর্তেও সেটা পরে রয়েছে, এবং কেম ডাউন মানে নেমে আসা, তাহলে সে সর্বদা কী করছে, সর্বদা সিল্কের পেটিকোট পরে এবং কিমোনো হচ্ছে একটা যে ঢিলে ঢালা পোশাক, জাপানি পোশাক আর কি, তো সেই পোশাক পরিধান করে আছে, ঢিলে ঢালা পোশাক, সেটা পরে সে সর্বদা নেমে আসে, কিন্তু সেও হয়তো কাজে যেতে পারবে না, বুঝতে পারছো, সমস্ত দায়িত্বটা হয়তো লড়ার ঘাড়ে এসে পড়বে। ইউ উইল হ্যাভ টু গো লড়া, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, এবার লড়াকে বলছে, লড়া যেহেতু আমাদের গল্পের মেন প্রোটাগনিস্ট,
তো লরাকে বলছে দেখো যে লরা তুমি ইউ উইল হ্যাভ টু গো, হ্যাভ টু যেতে হবে, ইউ উইল হ্যাভ টু তোমাকে যেতে হবে। লরা তুমিই একমাত্র, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, তুমিই একমাত্র, আর্টিস্টিক মানে তো শিল্পী সত্তা, ঠিক আছে? তাহলে তোমার মধ্যে একমাত্র শিল্পীর মতো গুণ সম্পন্না বা গুণ রয়েছে তোমার মধ্যে, আর্টিস্টিক, তোমার মধ্যেই শিল্পী বা তুমি হচ্ছে একমাত্র তোমার শিল্পীর মতো গুণ সম্পন্ন, সেই কারণে তোমাকে যেতে হবে, তুমি যাও। যেই বলেছে অ্যাওয়ে লরা ফ্লু স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার। এবার দেখো লরা খাচ্ছিল কি, লরা খাচ্ছিল রুটি আর পনির খাচ্ছিল, বাটার। তো এই যে বা মাখন বলতে পারো, তাহলে ও কী করছে, মাখন দিয়ে রুটি খাচ্ছিল। ও তখন লরা সেখান থেকে পালিয়ে গেল, পালিয়ে গেল। হোল্ডিং, স্টিল হোল্ডিং, ধরে আছে হাতে, কি ধরে আছে, পিস অফ ব্রেড, রুটি আর বাটার, মাখন। ইট ইজ, বাট অ্যাকচুয়ালি এমন একটা খাবার খাচ্ছে, অন্যরা কবে খেতে ছুটতে পারবে না, কিন্তু এই এমন একটা খাবার খাচ্ছে রুটির সাথে মাখন। তো ইট ইজ সো ডেলিসিয়াস, এটা খুবই সুস্বাদু বিষয় বা এটা খুবই আকর্ষণীয় বিষয়, টু হ্যাভ অ্যান এক্সকিউজ, অজুহাত দেওয়ার একটা আকর্ষণীয় বিষয়, ফর ইটিং আউট অফ দ্য ডোর। রুমের বাইরে থাকবে, খাবে, খেতে খেতে ঘুরবে, কিন্তু কোনো কাজ করবে না, কারণ কি, তার হাতে খাবার আছে, রুটি খাচ্ছে। তাহলে এমন একটা খাবার, যে খাবার খেতে খেতে অজুহাত দেওয়া যায় যে বাইরে ঘুরতে ঘুরতে, বাইরে কাজ হচ্ছে, আউটডোর থাকবে, খাবে, কিন্তু অজুহাত দিতে পারবে যে খাচ্ছে, কোনো কাজ করতে পারবে না। বিসাইডস হি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিসাইড, পাশাপাশি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ, আয়োজন করতে ভালোবাসে। বা অ্যারেঞ্জ বলতে সব কিছু গোছগাছ করে, সব কিছু জিনিস মানে তোমার আয়োজন করে, সব কিছু ঠিকঠাক পরিপাটি করে সব কিছু রেখে দিতে ভালোবাসে। কে? লরা। বুঝতে পারছো? লরা যেহেতু তোমাদের মেন প্রোটাগনিস্ট, ওর উপরে বেসিক ফোকাস দেওয়া হবে, তোমরা বুঝতেই পারছো। এমতো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি সি অলওয়েজ ফেল্ড সি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস। এবং এর পাশাপাশি লরা বলছে সি অলওয়েজ ফেল্ড, সে সর্বদা অনুভব করে, সি কুড ডু ইট, সে যে কাজটা করতে পারে, সো মাচ বেটার, সেই কাজটা অনেক ভালো করতে পারে, দ্যান এনিবডি এলস, অন্য কেউ যদি সে কাজটা করে তাদের থেকে সে অনেক অংশে সেই কাজ আরও ভালো করতে পারে। এরকম যখন হচ্ছে এই মুহূর্তে, 4 men in their shirt sleeves stood grouped together on the garden path। সেই সময় আমরা দেখতে পাচ্ছি 4 জন ব্যক্তি, 4 men, তাদের যে পোশাকটা, শার্ট স্লিভ বলতে ফুল হাতা আর কি, ফুল হাতা পোশাক, মানে পূর্ণ হাতাওয়ালা জামা পরে আছে, গ্রুপড একদল, টুগেদার একসঙ্গে, দ্য গার্ডেন পথ, যে গার্ডেনের যে যাওয়ার পথ, রাস্তায় যেটা রয়েছে, তাহলে সেই 4 জন পোশাক একসাথে দল বেঁধে বাগানের যে পথে সেখানে দাঁড়িয়েছিল। দে ক্যারিড স্টাফ কভার উইথ, তাহলে দে ক্যারিড স্টাফ কভার উইথ রোলস অফ ক্যানভাস অ্যান্ড দে হ্যাড আ বিগ টুল ব্যাগ স্লাং অন দেয়ার ব্যাগস। দে ক্যারিড, তারা বহন করে নিয়ে আসছিল, স্টাফ মানে লম্বা লাঠি, স্টাফ মানে কি, লম্বা লাঠি, যে লাঠিটা কভার আচ্ছাদিত ছিল, উইথ রোল মানে পেঁচানো। দেখো একটা লাঠি থাকে, লাঠির গায়ে আমরা কি করি, কাপড় জড়িয়ে রাখি বা কোনো কিছু জড়িয়ে, ক্যানভাস মানে এখানে ত্রিফল, এখানে কি ত্রিফল বা পেপার জড়িয়ে তারা আনছিল। তাহলে ওই রোল মানে পেঁচানো, কার সঙ্গে পেঁচানো রয়েছে, ওই লম্বা যে লাঠি, সেই লাঠির সাথে পেঁচানো রয়েছে। স্টেপ বলতে গেলে লাঠি, আর রোলস বলতে পেঁচানো রয়েছে, কভার মানে আচ্ছাদিত করে, আর ক্যানভাস মানে ত্রিফল বা পেপার, ত্রিফল মানে ভাবো। দে হ্যাড আ বিগ টুল ব্যাগ, তাদের আরও কী রয়েছে, তাদের সঙ্গে কী রয়েছে, দে হ্যাড আ বিগ টুল ব্যাগস বলতে ওই যে যন্ত্রপাতি, যে সমস্ত ব্যাগস, তাকে বলা হচ্ছে উপকরণ, মানে টুল, জানো, সেই যন্ত্রপাতির একটা ব্যাগ রয়েছে, স্লাং মানে ঝোলানো বা আড়াআড়িভাবে রাখা রয়েছে, কোথায়, অন দেয়ার ব্যাক মানে হচ্ছে পিঠ, ব্যাগস, ঠিক আছে, তাদের পিঠে ঝোলানো রয়েছে স্লাংস। দে লুকড ইমপ্রেসিভ, এবং তাদেরকে দেখে তাদের কেমন দেখাচ্ছিল, ইমপ্রেসিভ, খুবই আকর্ষণীয় লাগছিল, খুবই ইন্টারেস্টিং, দেখে খুবই ভালো লাগছিল। লরা উইশড নাও দ্যাট সি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, বাট দেয়ার ওয়াজ নোহোয়ার টু পুট ইট অ্যান্ড সি কুড নট পসিবলি থ্রু ইট অ্যাওয়ে। লরা এখন ইচ্ছা প্রকাশ করে, তার মনে এখন কি ইচ্ছা হচ্ছে, দ্যাট যে সি ওয়াজ নট হোল্ডিং দ্য পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, তাহলে এই যে রুটি আর মাখন হাতে ছিল, ও চাইছে এখন এটা ধরে রাখবে না,
কারণ লোকজন এসছে, হাতে দেবে, দাঁড়িয়ে আছে, খাবার খাচ্ছে, তার একটা খারাপ লাগে, তো ও চাইছিল না সেটা ধরে রাখতে। বাট দেয়ার ওয়াজ নো হোয়ার, কোনো জায়গা ছিল না টু পুট ইট, সে রাখার জন্য কোনো জায়গা ছিল না। সি কুড নট পসিবলি থ্রু ইট, এবং পাচ্ছিল না সম্ভবত থ্রু ইট অ্যাওয়ে, এটা ছুঁড়ে দিতে, অন্য দিয়ে ফেলে দিতে, মানে ফেলে দিতেও পারছিল না, খাবে তো সেটা, ফেলে দিতে পারছিল না, হাতে ধরাই আছে। সি ব্লাস্ট and tried to look severe and even a little bit short-sighted as she came up to them. She blushed. Blushed মানে লজ্জায় মুখ লাল হয়ে যাওয়া, তার মুখটা লজ্জায় লাল হয়ে গেল, লাল হয়ে গিয়েছিল। সে ট্রাই টু লুক, সে চেষ্টা করছিল, লুক সেভার, লুক মানে দেখাতে, সেভার মানে এখানে সেভার মানে গম্ভীর, সে নিজেকে গম্ভীর দেখানোর চেষ্টা করছিল। ইভেন এমনকি লিটল বিট শর্ট সাইটেড, এবং অদূরদর্শী, শর্ট সাইটেড বলতে দূরদর্শিতা বা অদূরদর্শিতা দেখানোর চেষ্টা করছিল, যে না ঠিক আছে সে সব কিছু পারে, তাহলে সে নিজেকে দূরদৃষ্টি সম্পন্ন দেখানোর চেষ্টা করছিল। এর পাশাপাশি সে নিজেকে গম্ভীর বোঝানোর চেষ্টা করছিল। অ্যাজ যখনই সে কেম আপ টু দেম, যখনই সে তাদের বা সামনে চলে এসেছিল, সেই সময় সে চেষ্টা করছিল তাদের কাছে একটু গম্ভীর হয়ে দেখানোর। যেই তারা কাছে এসছে, সঙ্গে সঙ্গে বলে গুড মর্নিং, সি সাইড কপিং হার মাদার ভয়েস। এবার কপিং মানে অনুসরণ করা, হার মাদার ভয়েস, তার মায়ের কণ্ঠস্বর অনুসরণ করে সে বলার চেষ্টা করলো গম্ভীর স্বর, বাবার মায়ের মতো সেরকমভাবে নকল করে, কপি করে মায়ের কণ্ঠস্বরে বলতে চাইলো সুপ্রভাত। কিন্তু মায়ের কণ্ঠস্বরে নকল করতে যে আর একটা হাস্যকর ব্যাপার ঘটে গেছে। বাট দে হ্যাড সাউন্ডেড সো ফিয়ারফুলি এফেক্টেড দ্যাট সি ওয়াজ অ্যাসেম্ড and stammered like a little girl, oh ish, have you come, is it about Marco? But যখন এই কথাটা বলেছে মায়ের কণ্ঠস্বর নকল করে, তখন দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি মিনস ভয় জড়ানো, ফিয়ারফুলি এফেক্টেড, তাহলে তার কথাগুলোর মধ্যে একটা ভয় জড়ানো একটা কণ্ঠস্বর বেরিয়ে আসলো। দ্যাট ওয়াজ অ্যাসেম্ড, দ্যাট সি ওয়াজ অ্যাসেম্ড, যার ফলে সে অ্যাসেম্ড, লজ্জিত হয়ে গেল। অ্যান্ড স্টামার মানে স্টামার বলতে গিয়ে ততলাতে শুরু করেছিল, লাইক আ লিটিল গার্ল, বাচ্চা মেয়ের মতো ততলাতে শুরু করেছিল। ও ইউর হ্যাপি ইউ কাম, আচ্ছা তোমরা এসেছো, ইজ ইট অ্যাবাউট মার্কো, এটা কি ওই তাবুর জন্য তোমরা এসেছো, জিজ্ঞাসা করছে। তাদের মধ্যে দ্যাটস রাইট মিস, হ্যাঁ দিদিমণি, এখানে মিস বলতে দিদিমণি, হ্যাঁ ঠিক, দ্যাটস রাইট, একদম ঠিক, আমরা এই করতে এসেছি। সেড দ্য টলেস্ট অফ মেন, সব থেকে যে লম্বা ব্যক্তি তাদের মধ্যে, ল্যাঙ্কি, ঠিক আছে, অ্যান্ড ফ্লেও অ্যান্ড হি শিফটেড হিজ স্টুল ব্যাক, নকড ব্যাক হিজ স্ট্রো হেড অ্যান্ড স্মাইল ডাউন অ্যাট হার, দ্যাটস অ্যাবাউট ইট। এবার তারপরে যখন আসলো, তখন তাদের মধ্যে সবচেয়ে লম্বা, ছিপছিপে, ল্যাঙ্কি মানে ছিপছিপে চেহারার, ফ্রেকড, মুখে দাগ রয়েছে, এমন ছোপ ছোপ দাগ রয়েছে, সেই লোকটি বলল যে, সেই লোকটি তার উত্তর দিল হ্যাঁ ম্যাম বা হ্যাঁ মিস, আমরা এই জন্যই এসেছি। শিফটেড দিয়ে দেওয়া বা রেখে দেওয়া, হিজ টুলস ব্যাগ, তার সেই যন্ত্রপাতি ব্যাগটা রেখে দেওয়া। নকড ব্যাক হিজ, এখানে দেখো নকড, ও যে বেসিক্যালি এখানে কী করছে, যে টুপি, স্ট্রো মানে কি, খড়ের তৈরি যে টুপিটা, সেই টুপিটা কী করলো, সেই খড়ের তৈরি টুপিটাকে ওর মাথার মধ্যে আর কি মানে সেটে নিল, এখানে হচ্ছে ওই কি বলে ঠেলে দেওয়া, ঠিক আছে। নকড ব্যাক, পেছন থেকে ঠেলে দিয়ে তার হিস স্ট্রো হেড, তার যে খড়ের টুপিটা সেটা সে কিন্তু পরে নিল। খড়ের টুপি কাজের লোকেরা যেন সে পরে ক্যামেরাটা দেখেছো, তো সে একটা টুপি পরে নিল। অ্যান্ড স্মাইল ডাউন অ্যাট হার, এবং তার দিকে হেসে ফেললো, তাদের তাকে হেসে বললো দ্যাটস অ্যাবাউট ইট, হ্যাঁ অ্যাবাউট ইট, সেই ব্যাপারেই আমরা এসেছি। ওকে, তো আজকের আমরা এই পর্যন্তই ক্লাসটা শেষ করছি। নেক্সট পার্টে আমরা আরও চেষ্টা করব বেশি বেশি করার। আমি তোমাদের চাও অবশ্যই যে লং করে ক্লাস প্রোভাইড করে দিই, 3-4 পেজ বা 3-4-5 পেজ করে, তো আমি সেভাবে কভার করে দেবো, কারণ অনেকটাই রয়েছে, তো তোমরা জানো। তো অবশ্যই তোমরা দেখো, আর নোটগুলো তো অবশ্যই রেগুলার ওয়েতে পাবে, যেগুলো দিয়েছি সেই নোটগুলো খাতায় লিখতে শুরু করো। আশা করি যারা সম্পূর্ণ এই ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো অবশ্যই তোমাদেরকে বলবো প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব শেয়ার করো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে।